প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক আলম অনুষ্ঠানে। ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা বিদেশের মাটিতে থেকেও আমরা খুব গর্ববোধ করি বাংলাদেশকে নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটা করে থাকি প্রপার্টি বিষয়ে, নানা বিষয়ে আমরা আলোচনা করে থাকি। যদি কোনো পরিবর্তন আসে, কোনো নিয়মকানুনে আমরা তথ্য দিয়ে থাকি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রপার্টি বিষয়ে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করে থাকি। এবং বরাবরের মতন এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকেন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদেক আলম, ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। ডিসেম্বর মাস বিজয় মাস, আপনি যদি এই বিজয় মাসে দর্শকের দৃষ্টি হিসেবে বলতে চান প্লিজ। আমি সমস্ত বাঙালি যারা আছে, বাংলাদেশি যারা আছে এই সমস্ত দুনিয়াতে সবাইকে এই বিজয়ের শুভেচ্ছা জানাই এবং আমরা আহ্বান জানাই, আমরা সবাই, আমাদের দেশটা একটা বিরাট ক্রান্তি লগ্নে যাচ্ছে, আমরা সবাই একসাথে মিলে দেশের গড়ার জন্য এক জাতি হিসেবে বিভিন্ন ধর্মের আমরা থাকতে পারি, বিভিন্ন দলের থাকতে পারি, কিন্তু যখনই বাংলাদেশ বিষয়টা আসে, যখনই বাংলাদেশ নিয়ে কোনো বাংলাদেশের ঐতিহ্যের কথা আসে, আমরা যেন সবাই এক থাকি, আমরা যেন আমাদের দেশের অর্থনীতিটাকে এবং আমরা যেন আমাদের দেশের মানুষের জন্য কাজ করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 2025 সালে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বছরের শুরু থেকে আমরা যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেহেতু আমরা প্রপার্টি রিলেটেড এই অনুষ্ঠান, যে একটা হাউজিং শর্টেজ, আমরা সরকারের পরিবর্তন দেখেছি, অনেক ম্যানিফেস্টো ছিল, আমরা আশা করেছিলাম যে এই বছরে আমরা নতুন কিছু পলিসি চেঞ্জ হবে, আমরা হাউজিং মার্কেটে অনেক আরও দেখবো আর কি, যে নতুন নতুন নিউ বিল্ড দেখবো, কিন্তু সেই আশে আমরা একটু হতাশ হয়েছি। কিন্তু আমরা আশা নিয়ে থাকবো, 2026 সাল সামনে আছে, সেই আশা নিয়ে আমরা যে বিষয়টা অনুষ্ঠানের প্রথমে শুরু করতে যাচ্ছি, যে আসলে প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে যদিও সেরকম হারে আমাদের হাউজিং যে প্রাইসটা বৃদ্ধি হয় না, তারপরেও 2.5 থেকে 3% অথবা 5% বৃদ্ধি হয় এবং বৃদ্ধি পেয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এভারেজ হাউস প্রাইস যেখানে 265-270 ছিল, সেখানে 290-300 হয়ে গেছে। কিন্তু কোনো একটা বাসা কিনতে গেলে দেখা যাচ্ছে 3.5 থেকে 400,000 পর্যন্ত আমাদের মিনিমাম করতে হয়, আমাদের কনসিডার করতে হয়। কিন্তু সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে যারা ক্রয় করার ইচ্ছুক তাদের স্যালারি অনেক কিছুই মিলছে না। আমরা খুব একটা হজবরল অবস্থায় আছি আর কি। এই পুরো বিষয়টা নিয়ে আমরা একটু অনুষ্ঠানের প্রথম পর্যালোচনা আমরা ইঞ্জিনিয়ার সাহেব চলে যাই, যেই বিষয়গুলো বললাম আর কি, যে হাউস প্রাইস বৃদ্ধি হচ্ছে, কারণ ডিমান্ডের অনুযায়ী হাউস প্রাইস অবশ্যই প্রাইসটা বেড়ে যাবে, এটা স্বাভাবিক, এবং সেই অনুযায়ী স্যালারিও বাড়ছে না। কিন্তু একটা নিত্য নৈমিত্তিক এটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস, থাকার একটা বাসস্থান দরকার। এই পুরো বিষয়টা নিয়ে একটু যদি আমাদের বলেন, যে 2025 সালে তো আশানুরূপ হয়নি, আমরা 26 সালে কোনো আশা আমরা দেখতে পাচ্ছি কিনা। দেখুন, অবশ্যই আমি পজিটিভ নোটে শুরু করতে চাই। 26 সালটা আমি মনে করি এই লেবার সরকারের জন্য, এই দেশে যে সরকার আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বছর হবে, স্পেশালি অন হাউজিং। এই 25 সালটা যদি আপনি বললেন, আপনার সাথে আমি 100% একমত যে আমরা ইলেকশনের পরবর্তীতে যে সরকার, যে প্রতিশ্রুতির যে সরকার, আমাদেরকে এই ব্রিটেনের সমস্ত জনগণকে যে স্বপ্ন দেখানো সরকার, যেই স্বপ্নটা নিয়ে আমরা জানি যে অর্থনীতি, তারপরই হচ্ছে আপনার NHS এবং হাউজিং, এই দুইটা জিনিসের উপরেই কিন্তু ইউকে ইলেকশনের আসলে অনেকটাই নির্ভর করে। আমরা তারই প্রতিফলন দেখলাম। এখন লেবার সরকার গঠন করলো, কিন্তু যেই প্রতিশ্রুতিতে তারা 1.5 মিলিয়ন হোম ওভার দ্য 5 ইয়ার্স, বাট এখন কথা হচ্ছে যে 300,000 বাড়ি প্রত্যেক বছর তারা বানাবে বা বানাতে হবে। তাদের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল, এই 25-এর শেষার্ধে এসেও আমরা কিন্তু এর আপনার প্রতিফলন আমরা দেখতে পারিনি। আমরা দেখতে পারিনি যে আপনার প্ল্যানিং পলিসিটাকে শিথিল করা এবং প্ল্যানিংয়ের যে অ্যাপ্রুভাল, যেই আপনার হারে প্ল্যানিং অ্যাপ্রুভাল প্রয়োজন ছিল একটা টার্গেটকে ফুলফিল করার জন্য, যদিও তাদের কাছে সময় আছে। এই জন্য আমি বলছি যে 26টা আমাদের জন্য, ইউকের সমস্ত বাসিন্দাদের জন্য, স্পেশালি অন হাউজিংয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি মনে করি যদি এটা না হয় তাহলে কিন্তু সরকারের যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, এটা কিন্তু ওনারা আপনার
একেবারেই পূরণ করতে পারবেন না, কারণ তার পরবর্তীতে যেই 26-এর পর যে সময়টা তাদের নির্বাচনের আগ পর্যন্ত থাকবে, এটা কিন্তু তাদের জন্য এনাফ হবে না। আর তারও বড় কথা হচ্ছে যে আগামী কাউন্সিলের কিন্তু ইলেকশন আছে আগামী বছর। আমি জানি না তারা কিভাবে জনগণের কাছে আবার আসবে, বাট আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি আমরা মনে করি এটা খুবই একটা হতাশার বছর গিয়েছে। আমরা আশা করব এই সরকার আমাদের সবাইকে একসাথে নিয়ে আগামী বছরটা ইনশাল্লাহ খুবই ভালো হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানি যে মানে আমাদের থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন এবং সবাই এটা ডিজার্ভ করে, কারণ এটা একটা মৌলিক অধিকার। কিন্তু একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে 24 বছরের নিচে যারা, তারা বাড়ি ক্রয়ের ক্ষেত্রে খুব কম পার্সেন্টেজ লোক কিনে আর কি, এবং 25 থেকে 45 বছর পর্যন্ত তারপরের সমীক্ষায় বলছে তারা আর একটু বেশি সংখ্যক কিনে, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক যেই বয়সের লোকরা কিনে তারা 45 থেকে 55। আমরা দেখা যাচ্ছে 24 বছরে কেউ যদি সেই চাকরিতে ঢুকে তাকে প্রায় 20 বছর অপেক্ষা করতে হয়, কারণ সেই দেখা যাচ্ছে যেই বেশি সংখ্যক লোক দেখা যাচ্ছে 45 থেকে 54 বছর পর্যন্ত বয়সের লোকরা মোটামুটি দেখা যাচ্ছে 68% মানে বাড়ি কেনার যে হয় তার 68 to 72% তারাই বাড়িগুলো কিনে। এখন কেন এই সমীক্ষাগুলো বলছি যে যেহেতু একটা অপরিহার্য জিনিস, তাকে বাড়ি না কিনে তাকে ভাড়া থাকতে হচ্ছে 24 থেকে প্রায় 45 বছর পর্যন্ত, এখানে প্রায় 20-22 বছর হয়েছে। এখন এই 20-22 বছরটা অথবা তাদের বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে থাকতে হচ্ছে, এবং হাউজিং একটা সমস্যার কারণে দেখা যাচ্ছে যে যেই জিনিসটা আর্ন করছে তার বেশিরভাগ মানে অংশটাই তাকে ভাড়ায় চলে যাচ্ছে। এই 20 বছরটা একটা লম্বা সময়, আবার অনেক সময় কমও সময়। এই সময়টা ধরে আজকে আমরা একটু আলোচনা করবো যে এই সময় আমরা কি করতে পারি, আসলে অন্য কোনো অল্টারনেটিভ চিন্তা করতে পারি কিনা, যে এই সময়টা আমরা দেখা যাচ্ছে হাউজিং মার্কেটে উঠা যায় কিনা। এখান থেকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো যে দুইটা বিষয় আছে, একটা হলো যে বিল্ড টু রেন্ট, এটা আমরা পরবর্তীতে, তার আগে আমরা হচ্ছে সেলফ বিল্ড, এটা আমরা শুনেছি অনেকটা। এই সেলফ বিল্ডটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো। সেলফ বিল্ডটা কি আমাদের যদি একটু বলেন। দেখুন, সেলফ বিল্ড এটা হচ্ছে একটা টার্ম, এটা হচ্ছে যে আপনার বাড়িটা আপনি বানাবেন। এর জন্য সরকার এবং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো কিছু নিয়ম করে রেখেছে যাতে করে আপনি আপনার বাড়িটা বানাতে পারেন। আপনি যখন আপনার বাড়িটা বানাবেন তখন কিন্তু আপনি অবশ্যই সাশ্রয়ী মূল্যে বানাতে পারবেন। নট নেসেসারি যে আপনি ব্রিক দিয়ে বাড়িটা বানাবেন বা করবেন, আপনি আপনার বাড়িটা বানানোর জন্য প্রসেসগুলো সম্পূর্ণ করবেন। এখন যেটা আমরা সামগ্রিকভাবে যেটাকে আমরা প্রবলেম মনে করছি, আমি কিন্তু সবসময় বলি ব্রিটেনে হাউজিং ক্রাইসিসটা বাঙালিদের জন্য একটা অপরচুনিটি। কারণ হচ্ছে যেহেতু চাহিদা অনেক বেশি, আপনার এখানে সাপ্লাইটা নেই, তো এখানে আমরা বাঙালিরা এই সাপ্লাইয়ের অংশীদার হতে পারি। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু বাড়ি বানাতে, আমরা কিন্তু স্মল মিডিয়াম লেভেলের ডেভেলপার হতে কিন্তু আমরা পারি। কারণ হচ্ছে আমরা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত, আমরা কোনো না কোনো চাকরির সাথে জড়িত। তো এখন যদি আমরা সবাই মিলে এইটাকেই যদি আমরা, যেহেতু এই সেক্টরটা বিল্ট এনভায়রনমেন্ট, এখানে অনেক ভালো অপরচুনিটি আছে, আমরা কিন্তু করতে পারি। এখন আপনি যে জিনিসটা বলছেন যে কেন ইউকেতে আপনার 45-এর পরেই মানুষজন আসলে বেশি 68 to 72% বাড়ির মালিক হয়, এটা আসলে একটা ইকোনমির একটা বিরাট একটা আপনার দৃশ্য। আমরা দেখে থাকি যে আমাদের যে সমস্ত মানুষজন যারা 24 বছরে বা 22 বছরে বা 23 বছরে চাকরিতে যায়, এই সিস্টেমটা এমন একটা পর্যায়ে আছে। দেখুন, ওয়েলদি ফ্যামিলি ইজ ডিফারেন্ট, বাট যার নর্মাল ফ্যামিলি, যারা খেটে খাওয়া ফ্যামিলি, যারা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, তাদের জন্য যে সিস্টেমটা বর্তমানে আছে এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট টু গেট অন দ্য প্রপার্টি ল্যাডার। এখন কথা হচ্ছে যে সরকার চেষ্টা করছে, কিন্তু ইজ নট এনাফ। এখানে আমাদেরকে কি করতে হবে? আমি সবসময় বলি উই নিড এ অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু দ্য হাউজিং। তার মানে হচ্ছে যে আমাদেরকে আউট অফ দ্য বক্স বেরিয়ে আসতে হবে, আমাদেরকে এই ট্রেডিশনাল সিস্টেমের বাইরে আসতে হবে, আমাদেরকে এজ এ কমিউনিটি কাজ করতে হবে, সমস্ত কমিউনিটির মানুষগুলো একসাথে মিলে কাজ করতে হবে। সরকার, কাউন্সিল হচ্ছে লোকাল সরকার, সবাই মিলে কাজ করতে হবে। কারণ আপনি দেখুন এখানে ওভারক্রাউডেড, আমরা জানি 4.1 মিলিয়ন হোমস, এটা হচ্ছে শর্টেজ। তারপরে আমরা 1.5 মিলিয়ন আমরা আগামী 5 বছরে বানাবো। তারপরে যে আমাদের যে অলরেডি যে চাহিদা আছে, এই চাহিদাটা পূরণ করে এবং বাড়তি যে চাহিদা, আই ডোন্ট নো ওয়েন আমরা এই ইউকেতে
আমাদের যে একটা নির্দিষ্ট চাহিদা আছে এবং যে ডিমান্ড আছে, এই দুইটা মিলে আই ডোন্ট নো হাউ মেনি ইয়ার্স ইট উইল টেক, 10, 15, 20 ইয়ার্স, মে বি মোর। তার মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটাতে আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে, সরকারকেও এর আপনার বিভিন্ন পলিসিগুলো নিয়ে আসতে হবে, এবং সবচেয়ে স্পেশালি আমি যেটা মনে করি প্ল্যানিং পলিসিটার শিথিলতা আনতে হবে। আমরা কিন্তু অনেক কিছুই লেবারের দেখেছি যে তারা প্ল্যানিং পলিসি নিয়ে কথা বলছে, প্ল্যানিং বলছে যে অনেক কিছু কিছু ক্ষেত্রে গ্রিন ফিল্ডেও তারা ডেভেলপমেন্ট দেবে, কিন্তু আমরা কিন্তু পলিটিক্যাল ডায়লগটাকে বাস্তবায়িত করার জন্য যে উদ্যোগগুলো আমরা যদি দেখি গত 10 বছরের মধ্যে সবচেয়ে কম প্ল্যানিং পারমিশন এসেছে, তো এইগুলো কিন্তু পলিটিক্যাল ডায়লগ এবং অ্যাকশনের মধ্যে আমরা কিন্তু মিল পাই না। তো এখন কথা হচ্ছে যে প্রাইভেটাইজেশনকে সমস্ত মানুষকে এজ এ কমিউনিটি আমাদেরকে কিন্তু আসতে হবে। এখন কথা হচ্ছে যে সিস্টেমে আপনি একটা জীবনের দেখুন, একটা 24 বছরের মানুষ 24 থেকে 45 এটাই হচ্ছে একটা মানুষের জীবনের একটা প্রাইম টাইম। এই টাইমটাই যদি অন্যের বাড়িতে ভাড়া থাকতে হয়, দের ইজ এ প্রবলেম ইন দ্য সিস্টেম। তো আমাদের যে সমস্ত ভাই বোন আছেন যারা পার্লামেন্টে বসেন, যে সমস্ত ভাই বোন আছেন যারা কাউন্সিলে বসেন, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা এই জিনিসটাকে অ্যাড্রেস করবেন। তারা আগে স্বীকার করতে হবে দেয়ার ইজ এ প্রবলেম, তখন কিন্তু এই পলিসিগুলো তারা মানুষের জন্য করবে। সমস্ত জিনিস দেখুন, আমাদের এমপিরা যেরকম মানুষের জন্য গিয়ে পার্লামেন্টে বসে, আমাদের কাউন্সিলররাও কিন্তু আমাদের জন্যই গিয়ে কাউন্সিল অফিসে বসে। তা এখন আমাদের জন্যই যদি তারা হয়, তাহলে আমাদের জন্যই তাদেরকে আইনটা করতে হবে, আমাদের জন্যই কিন্তু আইনের শীতলতা করতে হবে, আমাদের জন্যই কিন্তু তাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা যখনই আমরা তাদেরকে কখন আমাদের সামনে পাই, ইলেকশনের সময়। লন্ডনে ইলেকশন আসছে আগামী মে মাসে, তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা কাউন্সিলরকে, মেয়রকে আমাদেরকে কিন্তু বলতে হবে, তোমরা আমাদের প্রবলেম হচ্ছে হাউজিং, আমাদের মানুষগুলো ওভারক্রাউডিং বাসায় থাকে, তাহলে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। জি, ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে আমরা ওই জিনিসটা যেহেতু মাথায় রেখি যে একটা সময় আর কি 20 থেকে 24 বছর একটা সময়, এটা আমরা কেন বলছি আমি পরে আসবো। যে এখানে যে ধরেন আমরা যে সেলফ বিল্ড কথা বলছি, এটা কি শুধু সিঙ্গেল হাউস এর জন্য খালি প্রযোজ্য, না এটা কোনো মাল্টি স্টোরি করা যায়? দেখুন, আপনার যদি 5 জন ফ্রেন্ড থাকেন, আপনারা যদি একটা ল্যান্ড ক্রয় করেন, এই 5 জনে মিলে তো আপনাদের সেলফ বিল্ড মানে হচ্ছে কি আপনার হাউজিং চাহিদাটা এটা আপনাকে নিতে হবে। এখানে ফাইন্যান্স জড়িত, যদিও আই এম নট এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বা আমি ফাইন্যান্সের কোনো পরামর্শ দিতে পারি না, বাট কথা হচ্ছে যে আপনি 5 জন তো আপনি নিজের জন্যই বানাচ্ছেন না। কমন সেন্স, এটা হচ্ছে নর্মাল লজিক যে আপনারা যদি 5 জন হন, 10 জন হন, আপনার একটা জমি যদি আপনি ক্রয় করেন, এর মধ্যে যদি 10টা ইউনিট থাকে, আপনারা 10 জন নিজে থাকার জন্য করছেন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি সেলফ বিল্ডের মাধ্যমে আপনি মর্গেজ পাবেন, আপনি ফাইন্যান্সিয়াল হেল্প পাবেন, সরকারি যত সুবিধা আছে পাবেন। আই ডোন্ট সি এনি সর্ট অফ প্রবলেম। জি, ধন্যবাদ। সেলফ বিল্ডের ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আমাদের যে আপনি আগেই বলেছেন যে প্রত্যেকটা কাউন্সিল একটা ডেভেলপমেন্ট প্ল্যান থাকে, ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী যদি দেখা যাচ্ছে যে প্রথমত একটা প্লট তাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু যেটা সুবিধা যেটা আছে ওইটার সম্বন্ধে একটু বলেন, যে সেলফ বিল্ডে একটা সুবিধা আছে যে সে নিজের মতন করে ইন্টেরিয়র যে মানে তার যে ইগুলো, ওইটা ডেফিনেটলি আপনার বাড়ি যখন আপনি সাজাবেন, তখন তো আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, দ্যাট ইজ এ মেকআপ পার্ট অফ ইট। বাট দ্য বিউটি অফ সেলফ বিল্ড ইজ ইউ আর সেভিং লট অফ মানি। আপনি যদি অ্যাজ এ ডেভেলপার আমাকে দেন, হ্যাঁ, তা এখন আমি কি করবো? আমি একটা প্রফিট করবো, বা আমি যদি আপনাকে দিই আপনি একটা প্রফিট করবেন, আপনাকে করতে হবে, নাহলে আপনি খাবেন কি বা আমি খাবো কি? ডেভেলপারের মেইন বিজনেস তো ডেভেলপ করা, আর এখানে সেলফ বিল্ড মানে হচ্ছে যে আপনি আপনারটা ডেভেলপ করছেন। এখন ডেভেলপার যদি বিটুইন 8 to 20% প্রফিট করে, তার মানে হচ্ছে আপনি ইউ আর সেভিং 8 to 20%। তার মানে হচ্ছে প্রথম যে প্রফিটটা এজ এ কমিউনিটি যদি আমরা সেলফ বিল্ড করতে পারি, আমরা নিজেদের বিল্ডিংটা নিজেরা বানাবো, নিজেদের প্রজেক্টটা নিজেরা বানাবো, তার মানে হচ্ছে যে আমরা আমাদের প্রফিটের যে অংশটা এটা কিন্তু আমাদের নিজেদের কাছেই রাখবো। হ্যাঁ, তারপরের যে সেকেন্ডারিগুলো হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা আমাদের মনের মতো করে বাথরুমটা বানাতে পারি, কিচেনটা বানাতে পারি, পুরো বাসার ইন্টেরিয়রটা করতে পারি, দ্যাট ইজ এ স্মল অ্যামাউন্ট অফ থিং, বাট দ্য বিগার ওয়ান ইজ ইউ আর নট পেইং সামবডি এলস। অবভিয়াসলি আপনি কন্ট্রাক্টরকে দিচ্ছেন, বাট কন্ট্রাক্টর ইজ নট মেকিং দ্য প্রফিট হোয়াট ডেভেলপার উইল মেক। তার মানে হচ্ছে যে একটা বড় অংশ আপনি বা আমরা নিজেদের কাছেই রেখে দিচ্ছি।
যে আমরা একটু টাইম স্কেলটা নিয়ে যদি আলোচনা করি, যে টাইম স্কেলটা যেটা যদি প্রসেসগুলো আমরা যদি দেখি, যে প্রথমে আমরা ল্যান্ড সিকিউরিং থেকে শুরু করে তারপরে ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, তারপরে কনস্ট্রাকশন, একটা টাইম স্কেলগুলো যদি আমাদের একটু দেখুন, বলেন, please। সোর্সিং ইট ক্যান টেক আনলিমিটেড টাইম, আপনি একদিনেও পারতে পারেন, এক বছরেও পারতে পারেন, বাট প্ল্যানিং আপনার ইজ ফর ফুল প্ল্যানিং অ্যাপ্লিকেশন ইজ টেক 6 months. Build depends on 18 to 24 months for 18 to 20 unit, বা আরও যদি একটা সিঙ্গেল বাড়ি হয় বা একসাথে যদি গুচ্ছ অনেকগুলো বাড়ি হয়, সেমি আপনার টেরেস, এইভাবে যদি হয়, ইট ডিপেন্ডস অন আই থিঙ্ক a good amount of house, maybe 30 or less than 50 unit should be like 30 months, 18 to 30 months, depending on the how big the the size of the project is. আচ্ছা, কেন টাইম স্কেলটা বলেছি, ধরেন ডিজাইন এবং প্ল্যানিং পর্যন্ত ধরেন কোনো যারা এক্সপার্ট তাদের হলো কাজ, তারপরে হলো সেল বিলটা হয়তো বা দেখা যাচ্ছে যে পরিচিত লোক দিয়েও করা যায়, কিন্তু ওই ক্ষেত্রে প্ল্যানিং পারমিশনের একটা সময় সীমিত থাকে, অথবা 3 বছর পর্যন্ত, যেদিন আমি কাজ শুরু করবো তার থেকে 3 বছর পর্যন্ত, এরকম কোনো কিছু আছে না যে এই কাজটা ধরেন 12 মাস বা 14 মাসে শেষ হওয়ার কথা, যে আমি 3 বছর ধরে করি বিকজ অফ দ্য মানে ফাইন্যান্সিয়াল, ওরকম কোনো সমস্যা আছে কিনা মানে বিল করার ক্ষেত্রে? আপনি যখনই কাজটা শুরু করবেন তারপরে দের ইজ নো লিমিট, বাট এখন কথা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি শেষ করবেন ততই আপনার নির্মাণ যে ব্যয়টা, কনস্ট্রাকশন কস্টটা আপনার কম হবে। যত লেন্দি করবেন ততই কিন্তু আপনার কনস্ট্রাকশন কস্ট বাড়বে। তার মানে হচ্ছে যে আপনি যদি দ্রুত সময়ে আপনার ডেভেলপমেন্টটা করতে পারেন, তার মানে ইট ইজ এ ইকোনমিক ডেভেলপমেন্ট। আর এটাকে যদি আপনি লেন্দি করেন, তার মানে ওভারহেড কস্ট বলেন, কনস্ট্রাকশন কস্ট বলেন, ম্যানেজমেন্ট কস্ট বলেন, এভরিথিং উইল গো আপ। তার মানে হচ্ছে যে আপনার যেই শর্তের জন্য বা যেই প্রয়োজনে আপনি এই ডেভেলপমেন্টটা করছেন, সেভিং মানি, সেলফ বিল্ড, হ্যাঁ, এটা কিন্তু আপনার লং টার্ম কনস্ট্রাকশনটা করার জন্য বা ব্যাড প্ল্যানিংয়ের জন্য, আই এম নট সেইং ব্যাড প্ল্যানিং ইন টার্ম অফ প্ল্যানিং অ্যাপ্লিকেশন, ব্যাড প্ল্যানিং ইন টার্ম অফ এক্সিকিউশন অফ কনস্ট্রাকশন ফেজ, এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার মানে আননেসেসারি কস্ট উইল অ্যাড হবে। জি, আপনি বলেছেন যে বড় একটা জায়গা থাকলে অনেকগুলো 4-5টা ইউনিট করা যায়, ইউনিটগুলো কি ধরেন আলাদা আলাদা সেপারেট ইউনিট হবে, অথবা ইট ক্যান বি মাল্টিপল ফ্ল্যাটস? এবং কেন বলেছি, কারণ একটা কস্ট জড়িত, আলাদা আলাদা করে বাংলাদেশে কস্ট বেশি হয় না, ধরেন মাল্টিপল ফ্ল্যাট করলে কস্ট কম হয় বা বেশি হয়? একটা বিল্ডিংয়ে যদি আপনার অনেকগুলো অ্যাপার্টমেন্ট থাকে, ডেফিনেটলি ইউ উইল সেভ মানি। বাট আপনাকে যদি ইন্ডিভিজুয়াল বাড়ি বানাতে হয়, আপনি যদি সেমি ডিটাচ বাড়ি বানান আর ডিটাচ বাড়ি, দুইটা ডিটাচ বাড়ি আর একসাথে সেমি ডিটাচ বাড়ি, অবভিয়াসলি ইউ উইল সেভ দ্য কস্ট। আর যদি টেরেস হয় আরও সেভ করবেন। বাট মাল্টি স্টোরি বিল্ডিং ইজ অলওয়েজ এ ইকোনমিক্যাল ওয়ে টু বিল্ড ইট। তাহলে ধরেন এই ডিসিশনগুলো নেওয়ার আগে তাদেরকে কিভাবে ইনফরমেশনগুলো কি অনলাইনে করবে বা এরকম কোনো কিছু? দেখুন, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে। আপনার যারা কনস্ট্রাকশন কস্টের এক্সপার্ট রয়েছেন তাদের সাথে কথা বলতে হবে, যারা আপনার প্ল্যানিং পারমিশন বা প্ল্যানিং কনসালটেন্ট আছেন, যারা আর্কিটেক্ট আছেন, তাদের সাথে কথা বলতে হবে। আপনার আসলে একটা ডেভেলপমেন্ট তো 1-2 মানুষ দিয়ে হয় না, আপনাকে কালেকটিভ পিপলের যে আপনার এফোর্ট, এই এফোর্টটা দিতে হবে। ফ্রম সোর্সিং টু ডিসপ্যাচ দ্য প্রপার্টি, মানে হচ্ছে বিক্রি পর্যন্ত আপনাকে কিন্তু অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। আপনি প্রথমে সোর্স করলেন, তারপর প্ল্যানিং আপনার যাচাই করলেন যে প্ল্যানিং হবে কিনা, তারপর প্ল্যানিং করলেন, প্ল্যানিং করার পরে প্রি কনস্ট্রাকশন ফেজ করতে হবে, প্রি কনস্ট্রাকশনের ফেজের পরে হচ্ছে আপনার রিয়েল কনস্ট্রাকশন ফেজ, তারপরে হচ্ছে আপনার কনক্লুশন আপনাকে আনতে হবে বা হ্যান্ড ওভার করতে হবে। এই সমস্ত কাজগুলোর জন্য কিন্তু আপনাকে ধাপে ধাপে অনেকগুলো কোম্পানিকে আপনার ইনভলভ করতে হবে, অনেকগুলো ব্যক্তিকে ইনভলভ করতে হবে। এই পুরো প্রসেসটাকে যারা ম্যানেজ করবে তারা হবে আপনার ম্যানেজিং পার্টনার। আর এই সমস্ত কাজের জন্য যারা আপনাকে ফান্ড দেবে তারা হবে আপনার ডেভেলপার। এখন ডেভেলপারের আবার অনেক শেয়ার হোল্ডার থাকতে পারে, বাট ইট ইজ নট এ 1% জব অর 1 কোম্পানি জব, ইজ এ কালেকটিভ এফোর্ট। আমরা একটা যেহেতু দুইটা সময় আমরা একটু আপনি বিবেচনা করবেন, একটা হলো যে প্রায় 20 বছরের একটা তাদের সময়, এবং এটা করতে তাদের দেখা যাচ্ছে যে মিনিমাম 2.5 থেকে 3 বছর একটা সময় লেগে যাচ্ছে আর কি। এই সময়টা কি কোনো মানে কেন তারা এই কনসিডার করবে, মানে 3 বছরে তারা কি লাভ হবে, কি ক্ষতি হতে পারে? দেখুন, 3 বছরে আপনি যেভাবে আপনি আজকের অনুষ্ঠানটা শুরু করেছেন, যে ইউকেতে অন এভারেজ আমরা দেখি 3 to 5%, কিছু কিছু ক্ষেত্রে লন্ডন ইজ 8% আপনার গ্রোথ। তার মানে হচ্ছে আজকে এই 25 সালে যে প্রপার্টিটা লন্ডনে আপনার 400,000, এটা যদি আপনার একেবারেই আপনার বটম লাইনে যদি ধরি 3%, তার মানে প্রত্যেক বছর 12,000 পাউন্ড বাড়বে। তো
তো এই 3 বছরে কিন্তু 36,000 পাউন্ড তার এই প্রপার্টির প্রাইসটা বাড়বে। বাট এখানে নিজে করার কারণে, সেলফ বিল্ড করার কারণে সে কিন্তু এখানে ডেভেলপারের কস্টটা কিন্তু তার কাছেই থাকতেছে। প্লাস হচ্ছে যে ঊর্ধ্বগতিটা, এটা কিন্তু তাকে মার্কেটকে দিতে হচ্ছে না। তার মানে হচ্ছে দেয়ার ইজ এ লট অফ সেভিং আপনি এখানে করতে পারবেন। এখন কথা হচ্ছে যে 3 বছরে আপনার একটা মানুষ তার জন্য এনাফ ডিপোজিট সেভ করা, তারপরে তার স্যালারি দিয়ে অ্যাফোর্ড করা, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে মানুষ পারবে না। আপনার একটা ফ্যামিলি ইনকাম যদি 100,000 হয়, তারপরেও কিন্তু আপনি 4.5 টাইম, তার মানে 450,000 আপনি মর্গেজ পাবেন। এখন আপনার যদি 5% ডিপোজিট থাকে, আপনি কিন্তু একটা ভালো বাড়ি লন্ডনে আপনি পাবেন না। কারণ হচ্ছে এখন 650-700,000-এর নিচে আপনি একটা গুড কোয়ালিটি বাড়ি আপনি পাবেন না। তো এখন কথা হচ্ছে যে হাউ ক্যান ইউ অ্যাফোর্ড ইট। এখানে আপনাকে অ্যাফোর্ডেবিলিটির জন্য সরকারকে কিন্তু আরও অনেক বেশি আপনার অফার নিয়ে আসতে হবে, যেমন সেলফ বিল্ড, দের ইজ ওয়ান টাইপ অফ মর্গেজ। এখন কথা হচ্ছে যে আপনার সরকারকে হয়তো জিরো আপনার ডিপোজিটে চালু করতে হবে। এবং এখন যে অনেকগুলো আপনার অফার রয়েছে মার্কেটে, যে ফ্যামিলির বাপ মায়ের যে সেভিংটা ডিপোজিট হিসেবে কাজ করে এরকম, এবং অঞ্চল বিশেষ, ধরুন বার্মিংহামের জন্য সরকারকে ডিফারেন্টভাবে চিন্তা করতে হবে, নর্দাম্পটনের জন্য, লিভারপুলের জন্য, লন্ডনের জন্য, ম্যানচেস্টারের জন্য, প্রত্যেকটা ইউকের শহরের জন্য সরকারকে ডিফারেন্ট ওয়েতে ওই এলাকার মানুষের ইন্টারেস্টের জন্য, ওই এলাকার মানুষের জীবনযাত্রাটাকে বেটার করার জন্য, স্পেশালি অন হাউজিং, তখন কিন্তু তাদেরকে লোকাল যে তাদের কাউন্সিল আছে তাদের সাথে কথা বলে আমি মনে করি যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদেরকে ওই এলাকার জন্য এক নির্দিষ্ট কোনো আপনার প্ল্যান করতে হবে। তা আমাদের ভাষ্য অনুযায়ী অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু হাউজিং এইটাই হচ্ছে যে আপনি যে এলাকার মানুষের জন্য চিন্তা করছেন ওই এলাকার জন্য করতে হবে। কারণ ন্যাশনালি করতে গেলে অনেক সময় একটা পলিসি সব মানুষের জন্য, সব শহরের মানুষের জন্য আসলে প্রযোজ্য হয় না। আর হয় না বলেই কিন্তু আজকে আমরা এই ক্রাইসিসে আছি। এই হয় না বলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 45 থেকে 55 বছরের মানুষই 70% বাড়ি কিনতে পারে। এখানে হওয়া উচিত কিন্তু আপনার 24 বছরের ছেলে মেয়ে তারা কিনবে, 30 বছরের নিচে একটা মানুষের নিজের বাড়ি হবে। এটাই কিন্তু একটা আদর্শ সরকারের বা একটা দেশের এটাই কিন্তু অ্যাপ্রোচ হওয়া উচিত, যে তার যে যুব সমাজ রয়েছে, যে যারা আপনার 20 থেকে 30 বছরের, তাদের স্বপ্নের বাড়িটা ওই সময় হবে। যাদের বাবার আছে ইটস ডিফারেন্ট, বাট খেটে খাওয়া মানুষের, ওয়ার্কিং ক্লাস ব্রিটিশের, এটাই কিন্তু হওয়া উচিত। এইটা একমাত্র সম্ভব আমি মনে করি যদি অঞ্চল ভেদে আমরা যদি বিভিন্ন পলিসিগুলি তৈরি করতে পারি, আমরা যদি অঞ্চল ভেদে ডেভেলপমেন্ট প্ল্যান করতে পারি, এবং সরকারের যে উচ্চ মহল তারা যদি একটানা, তারা যদি আঞ্চলিকভাবে এই আইনগুলোকে প্রয়োগ করে, তাহলে আমি মনে করি সম্ভব। এছাড়া আমি মনে করি যে এটা কিন্তু আমরা অনেক স্ট্রাগল করব। আর এই জন্যই এই আজকের যেই হাউজিংয়ের যে জঞ্জাট, হাউজিংয়ের যেই আপনার যে ক্রাইসিস, এটা কিন্তু একটা সরকারের দ্বারা হয়নি, এটা কিন্তু প্রত্যেকটা সরকারের ফেইলিয়ার। আপনি যদি দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কেউ এই ইউকের চাহিদাটা মেটাতে পারেনি। তার মানে হচ্ছে যে আপনার কনজারভেটিভ, লিবডেম, লেবার প্রত্যেকেই কিন্তু এই সময়টাতে এই ব্রিটেনকে শাসন করেছে। তো ব্রিটেনের মানে শাসন ক্ষমতায় ছিল, কিন্তু তারা কেউ আপনার এই সমস্যাটার সমাধান করতে পারেনি। তার মানে হচ্ছে এটা একটা বড় সমস্যা। আমাদের সবাই, আমাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে এই জিনিসটা তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য, যাতে করে আমরা এই 2025-এর মতো আরেকটা বছর না দেখতে হয়। আমরা যাতে আমাদের এই বাড়িগুলো যাতে ওভার ক্রাউডেড না হয়, আমরা যাতে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে যাতে আমাদের একটা বাড়ি কেনাটা না চলে যায়, আমাদের মানুষগুলো যাতে একটা নিজের স্বপ্নের বাড়িতে থাকতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে হাউজিং ক্রাইসিসের অল্টারনেটিভ কোনো অ্যাপ্রোচ আছে কিনা, সেভাবে আমরা আলোচনা করছিলাম। সেলফ বিল্ড আমরা বিবেচনা করতে পারি কিনা, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব। বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসবো সেই আলোচনা। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদাত আলম অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আমরা জানি যে ব্রিটেনে হাউজিং শর্টেজ আছে এবং অল্টারনেটিভ কোনো অ্যাপ্রোচ আছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সেলফ বিল্ড একটা অপশন হতে পারে কিনা। আমরা দেখেছি যে সেলফ বিল্ড অপশন হলে কী কী সুবিধা কী কী অসুবিধা হচ্ছে আর কি, এবং আমরা এও আলোচনা করেছিলাম যে একটা বাসা সিকিউর করার জন্য অনেক সময় লেগে যায় একটা মানুষের, সেই প্রায় 40-45 বছর পর্যন্ত। এর আগে থেকে কিভাবে শুরু করা যায়, সেলফ বিল্ড একটা অপশন হতে পারে, কিন্তু সেই অপশন যাওয়ার আগে আমরা অবশ্যই আপনারা বিবেচনা করবেন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা, বা ওই অতগুলো সময় আপনি ধার্য করতে পারেন। যেখান থেকে 2.5 থেকে 3 বছর একটা সময় আছে, ফাইন্যান্সের একটা ব্যাপার আছে। সো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাদের ডিসিশন নেওয়া উচিত। একই এই অল্টারনেটিভ অপশনের আরেকটা অপশন হলো যে যেটা হলো যে বিল্ড টু রেন্ট। সেলফ বিল্ড এবং বিল্ড টু রেন্ট, এটা দুইটার মধ্যে পার্থক্য। কারণ রেন্টটা আমরা দেখা যাচ্ছে যে অশূন্য হয়ে পড়ছে, মানে দিন দিন বাড়ছে, কারণ যেহেতু হাউজিং শর্টেজ, মানুষ বাড়ছে, কিনতে পারছে না, তাদের ভাড়া থাকতে হচ্ছে। যদিও আমাদের দেখা যাচ্ছে যে টেনেন্টের জন্য কিছু আইন হচ্ছে, কিন্তু রেন্টটা তো কমছে না। এখন এই ধরেন সেলফ বিল্ড এবং বিল্ড টু রেন্ট, এটার মধ্যে সামঞ্জস্যটা কি, এবং এটা কোনো অল্টারনেটিভ অপশন হতে পারে কিনা আপনি যদি দেখুন, বিল্ড টু রেন্ট এটা হচ্ছে যে মানে বিভিন্ন কাউন্সিল এবং বিভিন্ন হাউজিং অ্যাসোসিয়েশনগুলো বাড়ি বানাচ্ছে এগুলো রেন্ট আউট করার জন্য। তো এখন আমরাও করতে পারি অ্যাজ এ কমিউনিটি। এটা একটা আপনার একটা নেই, এটা এখন পর্যন্ত সরকার বিভিন্নভাবে কাউন্সিলের সহযোগিতায় বাড়িগুলো বানাচ্ছেন রেন্ট আউট করার জন্য, যাতে করে যারা আউটসাইডে আছেন, আমরা যারা ইউকেতে বসবাস করি, আমরা জানি যে যাদের থাকার জায়গা নেই বা যারা নিজেদের থাকার চাহিদাটা মেটাতে পারছেন না, তাদেরকে কাউন্সিল বিভিন্ন সময় বাড়ি, কাউন্সিলের নিজস্ব যে বাড়িগুলো রয়েছে এগুলো ভাড়া দিয়ে থাকে, এবং প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু ওনারা ভাড়া নিয়ে থাকেন। এবং এই যে ভাড়াটা, এটা কিন্তু কাউন্সিল বা সরকার এটা তাদেরকে পরিশোধ করে থাকে একটা নির্দিষ্ট পরিমাণ। এখন সরকার এতে করে সরকারের অনেক বেশি আমরা রিসেন্টলি দেখেছি যে বাজেটের মধ্যে, এবং প্রত্যেক বছরই আমরা দেখি এই প্রাইভেট সেক্টর থেকে রেন্ট করা বা টেম্পোরারি অ্যাকোমোডেশনে মানুষজনকে রাখা বা হোটেলে মানুষজনকে রাখা, এর ফলে কিন্তু সরকারের অনেক বেশি খরচ হয়। এই সমস্ত মানুষগুলো যারা টেম্পোরারি অ্যাকোমোডেশনে আছেন বা প্রাইভেট রেন্টেড অ্যাকোমোডেশনে আছেন, প্রাইভেট সেক্টর থেকে যারা আছেন, তাদের সবাইকে যদি সরকারের আন্ডারে, হাউজিং অ্যাসোসিয়েশনের আন্ডারে বা কাউন্সিলের আন্ডারে যদি করতে পারতো, তাহলে কিন্তু সরকারের বিলিয়ন পাউন্ড সেভ হতো। এখন এই কোনো এক সময় সরকারের ধারণা কোনো এক সময় হয়তো এটা একেবারে জিরোতে চলে আসবে। তার মানে হচ্ছে ইউকেতে যত মানুষ থাকবে তাদের সবাইকে, যাদের নিজস্ব বাড়ি থাকবে না, তাদের সবাইকে হয়তো কাউন্সিল কোনো এক সময় ইনশাল্লাহ সবাইকে বাড়ি দিতে পারবে। আর এই উদ্দেশ্যেই রেন্ট টু বিল্ড যেই প্রসেসটা, যে বাড়িগুলো বানানো হচ্ছে, যারা এগুলো বিক্রির জন্য না, এগুলো কাউন্সিল রেন্ট আউট করবে, বা কোনো এক সময় কাউন্সিলের যারা টেনেন্ট রয়েছেন তারা হয়তো এগুলো ক্রয় করতে পারবেন এবং নিজের একটা গর্বিত বাড়ির মালিক হতে পারবেন। তো এই প্রসেসটার মধ্যেই কিন্তু এই রেন্ট টু বিল্ড বা রেন্ট দেওয়ার জন্য যেই বাড়ি বানানো, এখন এটা কিন্তু প্রাইভেট সেক্টরেও চলছে। আমরা 10 জন মিলে আমরা কিন্তু এরকম বাড়ি বানিয়ে কিন্তু কাউন্সিলকে দিতে পারি বা হাউজিং অ্যাসোসিয়েশনকে দিতে পারি, তারা ভাড়া দিতে পারে। সেই ক্ষেত্রে কাউন্সিল কিন্তু 3 থেকে 5 বছর, 7 বছর, 10 বছর বা 25 বছরেরও কিন্তু চুক্তি করে থাকে। তো এখন কথা হচ্ছে যে সমস্ত ভাই বোন বাড়ি বানাবেন রেন্ট দেওয়ার জন্য বা প্রাইভেট সেক্টরে দেওয়ার জন্য বা কাউন্সিলকে দেওয়ার জন্য, তারা যদি একটা কাউন্সিলের সাথে কোনো চুক্তি করতে পারেন 5 বছরের, 7 বছরের, 10 বছরের বা 25 বছরের, তখন কিন্তু আপনাদের আর কোনো টেনশন থাকে না, কারণ কাউন্সিল এটার মেনটেনেন্স সহ বাড়ি ভাড়াটা নিয়ে থাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটু অন্য ধারায় চলে যাব। আমরা শীত প্রধান দেশে থাকি এবং শীতকাল চলে আসছে। শীতকালে যেই সমস্যাটা আমরা দেখি এবং আমরা অনেক পত্রপত্রিকায় দেখেছি যে অনেক বাসায় সেই ড্যাম্প অথবা মোল্ড আমরা দেখতে পারি, এবং যেটার জন্য সিরিয়াস আমরা ইস্যুও দেখেছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাচ্চা এই মোল্ডের কারণে অনেক তাদের প্রাণহানি হয়েছে। এবং এই মোল্ডটার মানে কারণটা কি, এবং এখান থেকে আমরা কি করতে পারি, যেহেতু শীতকাল আসছে, এবং এই ব্যাপারে আমরা একটু আলাপ করতে চাই। আসলে মোল্ডটা মানে হওয়ার কারণটা কি, এবং এটা কিভাবে আমরা প্রতিকার করতে পারি? দেখুন, মোল্ডের অনেকগুলো কারণে হতে পারে। নাম্বার 1 কারণ হচ্ছে ক্রস ভেন্টিলেশন যদি আপনার না থাকে। তো
তো এখন কথা হচ্ছে যে বাড়িগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না যায়, আপনার বাসায় যদি ক্রস ভেন্টিলেশন না থাকে, সেক্ষেত্রে আপনার মোল্ড হতে পারে। দ্বিতীয়ত আপনার বিল্ডিংটা কিভাবে বানানো হয়েছে, আপনার যেহেতু এটা শীত প্রধান দেশ, এখানে বিল্ডিং বানানোর একটা কিন্তু প্রসেস রয়েছে। আমরা যেই ট্রেডিশনাল প্রসেসে আমরা বলে থাকি ক্যাভিটি ওয়াল, বা আপনার বাড়ির রুফে ইনসুলেশনের যে ব্যবস্থাটা বা বাড়িটার থার্মাল কন্ডাক্টিভিটি কতটুকু রয়েছে। এখন কথা হচ্ছে যে উইন্ডো, এটা কোন স্ট্যান্ডার্ডের উইন্ডো রয়েছে, ডাবল গ্লেজিং না সিঙ্গেল গ্লেজিং। মূলত বাড়ির ভিতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের যেই ডিফারেন্সটা, এবং বাড়িতে টেম্পারেচার ধরে রাখার যেই প্রবণতাটা, এবং এই প্রসেসটা করতে গিয়ে বাড়িতে যেই আপনার হিটটা আমরা প্রডিউস করছি, এটা কতটা সময় ধরে ডিসপাস হচ্ছে, বা আমার যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটা আসলে কতটুকু ধারণ ক্ষমতা রয়েছে, বা কোন ওয়েতে মেক করা হয়েছে, এটা কি স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন, নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন। এখন কনস্ট্রাকশনের প্রসেসের উপরও নির্ভর করে। তার মানে হচ্ছে যে আপনার বাড়িতে ক্রস ভেন্টিলেশন হচ্ছে কিনা, আপনার বাড়িটা কিভাবে বানানো হয়েছে, আপনার বাড়ির যেই হিটিং সিস্টেমটা এটা কতটা কার্যকর বা কিভাবে করতে পারছে, এইগুলোর উপর কিন্তু নির্ভর করে। আর বাড়িতে যখন মোল্ড হয়, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে সবসময় ঠান্ডা লেগেই থাকে, বিভিন্ন অসুখ বিসুখ হয়। তো এর জন্য আমি মনে করি প্রপার হিটিং সিস্টেম ইনস্টলেশন করা, বাড়ির আপনার ইনসুলেশন সিস্টেমটা বা বাড়ির যে থার্মাল কন্ডাক্টিভিটিটা এটা চেক করে নেওয়া, এবং এটাকে বাড়িয়ে নেওয়া বা এটাকে স্বাস্থ্য উপযোগী করা। এখন এইগুলো করতে গেলে আমরা অনেক সময় কিন্তু আমরা মানে প্রপার ওয়েতে আমরা করি না। তো এই জন্য আমি মনে করি যে যখনই কেউ চিন্তা করবেন যে তার বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, মোল্ড হয়ে যাচ্ছে, বা এই বাড়িতে তাপমাত্রা ধরে রাখতে পারছে না, তার হিটিং বিল অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি তাদের একটা থার্মাল সার্ভে করানো উচিত। এবং এটা আপনার বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন আপনার প্রণোদনা পাওয়া যায় বাড়ির ইনসুলেশনগুলোকে আপনার স্ট্যান্ডার্ড করা, বা লফট ইনসুলেশন করা, বা ওয়াল ইনসুলেশন করা। অনেক ক্ষেত্রেই কিন্তু সরকার বা কাউন্সিল আপনার এই খরচের একটা অনেক বড় অংশ কাউন্সিল কিন্তু দিয়ে থাকে। অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, আপনারা আপনাদের কাউন্সিলের ওয়েবসাইট থেকে এবং কাউন্সিলে ইমেল করে কিন্তু জেনে নেবেন যে আপনারা ওই জায়গায় আপনারা হয় লফট ইনসুলেশন অথবা ওয়াল ইনসুলেশন অথবা হিট পাম্প বা আপনার ডাবল গ্লেজিং উইন্ডো, এগুলোর জন্য আসলে আপনারা এলিজিবল কিনা, বা যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনারা আসলে কি পরিমাণ আপনারা ওই পোস্টকোড অনুযায়ী আপনার বর্তমান অবস্থা অনুযায়ী আসলে কত টাকা আপনারা সরকারের কাছ থেকে পেতে পারেন, এবং কত টাকা নিজেদেরকে আপনার ভর্তুকি দিতে হবে, এগুলো জেনে আমি মনে করি যে আপনারা এই যে বাসাগুলোতে মোল্ড হচ্ছে এগুলো থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ। আলোচনার মাঝখানে আপনি বলছিলেন যে আমাদের হিটিং সিস্টেমটা বা আমরা যে কীভাবে যে বাসাটা হিট করি এটার প্রতি খেয়াল রাখা উচিত। এবং আমাদের কাছে প্রশ্ন আসে যে হিটিং সিস্টেমটা অনেক সময় পরিবর্তন করে অনেকে। এখন সাধারণত আমরা ট্রেডিশনালি 3 রকম দেখি। ধরেন আমরা গ্যাস সেন্ট্রাল হিটিং দেখি রেডিয়েটরের মাধ্যমে, অথবা গ্যাস সেন্ট্রাল হিটিং দেখি আন্ডারফ্লোর হিটিংয়ের মাধ্যমে, অথবা ইলেকট্রিক আন্ডারফ্লোর হিটিং। এখন অনেক সময় তারা দ্বিধায় পড়ে যায় যে আমরা কোনটা করব। এই 3টা এখন অনেক সময় দেখা যাচ্ছে যার কাছ থেকে পরামর্শ নিচ্ছে সে তার বিল্ডারের কাছে নিচ্ছে, হয়তো তার সুবিধা মতন একটা বলে দেয়। এই পুরো জিনিসটা ধরেন ট্রেডিশনাল 3টার মধ্যে যদি সুবিধা অসুবিধাটা দিকে আলোচনা করি। দেখুন, এখানে আসলে যেহেতু আমরা এবং কষ্টের ব্যাপারটাও যদি একটু বলেন আমাদের। অবশ্যই যদি আপনি গ্যাস সেন্ট্রাল হিটিং হয়, এটার মধ্যে আপনার বাৎসরিক যে বিলটা আপনার কম হবে, যেহেতু ইলেকট্রিসিটির দাম একটু বেশি, বাট এখন কিন্তু অত বেশি না। আর যে জিনিসটা হচ্ছে যে এটা আপনি কিভাবে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ওভার স্পেন্ড করি, কারণ হচ্ছে সামথিং কল BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট। আমরা কিন্তু দেখুন অনেক এক্সপিরিয়েন্স বিল্ডার আছেন, তারা হয়তো জানবেন, বাট ইট ইজ নট এ ডিউটি অফ এ বিল্ডার জানবে না একটা আপনার 10x10 রুমে আপনার আসলে কতটুকু BTU লাগবে, বা এই রুমটাকে হিট করতে বা এই রুমটাকে একটা আরামদায়ক লেভেলে আনতে কতটুকু আসলে এনার্জি ইউজ করা দরকার। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে ছোট রুমে একটা বড়, আমরা মনে করি রেডিয়েটর সাইজ ইজ এভরিথিং। নো, ইট ইজ নট, অ্যাবসোলুটলি নট। এখানে বুঝতে হবে ইট ইজ এ পার্ট অফ এ ইঞ্জিনিয়ারিং। আপনাকে এখানে
যারা হিটিং বা বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ার আছে তাদের মাধ্যমে বা বয়লার কোম্পানির মাধ্যমে কিন্তু এটাকে ডিজাইন করাতে হবে, দেখতে হবে যে আপনার 3 বেডরুমের বাড়িতে আসলে কত ওয়ার্ডের বা কত কিলো ওয়ার্ডের বা আপনার কোন আপনার ধারণ ক্ষমতার বয়লার আপনি ইউজ করবেন এবং কোন রুমে আপনার কতটা রেডিয়েটর লাগবে এবং কোন মাত্রা রেডিয়েটর লাগবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে হিসাব করে বের করতে হবে, তাহলেই কিন্তু আপনি বা আপনারা সেভিং করতে পারবেন আপনার ইয়ারলি বিলে। দেখুন এখানে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে আপনার বাড়িতে আপনি যদি বয়লারটা আপনার বা রেডিয়েটরটা আপনার 5-এ না দিয়ে রেখে 4-এ দিয়ে রাখেন, দেয়ার উইল বি এ ডিফারেন্স, লট অফ ডিফারেন্স ইন ইউর অ্যানুয়াল বিল। কারণ হচ্ছে যে আপনার 1 ডিগ্রি আপনি যদি 22 ডিগ্রি না দিয়ে 23 ডিগ্রি না দিয়ে 22 ডিগ্রি দেন, এই 1 ডিগ্রি হিট আপের জন্য কমফোর্টেবল ধরা হয় 18 থেকে 22 ডিগ্রি। আপনি যদি 25 ডিগ্রি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি খরচ হবে। ইটস লাইক আপনার কার, আপনি যদি আপনার কারে যদি আপনি সবসময় এসকেলেটারে যদি আপনি পা দিয়ে রাখেন, দেন আপনি কিন্তু আননেসেসারি আপনার পেট্রোল যাচ্ছে। আপনার গাড়ি কিন্তু হ্যাঁ যাচ্ছে প্রয়োজন থেকে একটু বেশি, বাট আপনি কিন্তু আননেসেসারি অনেক বেশি আপনার ফুয়েল আপনার কনজাম হচ্ছে। তো এক্স্যাক্টলি সেম জিনিস আমরা যদি না জানি, ধরুন আপনার রুমে যদি আপনার বিটিইউ দরকার 100 বাট আপনি 120 ইউজ করছেন, তার মানে কি আপনি 20 ইউনিট আপনার টেম্পারেচার বাড়াচ্ছেন বা আপনি 20 ইউনিটের জন্য আপনি যে ফুয়েল বার্ন করছেন, হোক এটা ইলেকট্রিসিটি হোক এটা গ্যাস। তাই আমি মনে করি ইটস নট এ বিল্ডার জব, অবভিয়াসলি দের ইজ এ লট অফ বিল্ডার হু ক্যান ডু ইট, বাট আমি মনে করি যে কোনো একটা প্রফেশনাল দিয়ে বাড়ির যখন সেন্ট্রাল হিটিংটাকে ডিজাইন করা হয়, অ্যাকুরেট ডিজাইন করাটাই আমি মনে করি এটা বেস্ট। আইদার ইট ইজ আন্ডার ফ্লোর, এটা একটা মাধ্যম, শুধু আপনি রেডিয়েটার হ্যাং না করে ফ্লোরের নিচে দিয়ে দিলেন, আইদার ইজ আন্ডার ফ্লোর অর রেডিয়েটার, বাট উই শুড নো হোয়াট ইজ দ্য থার্মাল ইউনিট, আমাদের আসলে বিটিইউটা কতটুকু লাগবে এবং কোন রুমে, এর উপর ডিপেন্ড করে কিন্তু রেডিয়েটারের সাইজ হয় এবং আপনার আন্ডার ফ্লোর হিটিংয়ের যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ডিজাইন করতে হবে। ধন্যবাদ। অনেক সময় আমরা দেখি যে সবই ঠিক আছে, রেডিয়েটর সব ঠিক আছে, অনেক সময় যে যেই পরিমাণ হিট হওয়ার কথা ছিল সেই পরিমাণ হিট হচ্ছে না, যদিও এটা গ্যাস ইঞ্জিনিয়ার বা একটা ধরেন কোয়ালিফাইড প্লাম্বারের কথা, আপনার সাধারণভাবে এটা কি কারণ হতে পারে? দেখুন এটা আপনার সিস্টেমটাকে ফ্লাশ করতে হবে এভরি ইয়ার। আপনি যদি প্রত্যেক বছর আপনার ওয়াটার আপনার যে আপনার আছে গ্যাস হিটিংয়ে যেটা আছে, এটা যদি আপনি প্রত্যেক বছর ক্লিন না করেন, ইউ উইল নেভার গেট আপনার প্রপার সার্ভিস। এটা হচ্ছে গাড়ি সার্ভিসিংয়ের মতো, আপনি যদি গাড়ি সার্ভিসিং না করেন আপনার যে ফুয়েল মাইলেজ আছে এটা আপনি পাবেন না, গাড়ির স্মুথনেস থাকবে না। এক্স্যাক্টলি দ্য সেম থিং, আপনার হিটিং সিস্টেমটাকে যদি আপনি প্রত্যেক বছর আপনার লাইক আপনার সার্ভিসিংয়ের মতো আপনি যদি সার্ভিসিং না করেন, আপনার রেডিয়েটারগুলোকে যদি আপনি পরিষ্কার না করেন, আপনার আন্ডারফ্লোর হিটিংকে যদি আপনি ফ্ল্যাশ আউট না করেন, দেন ইউ উইল নেভার এভার গেট দ্য বেস্ট রেজাল্ট। তাই এটাকে অবশ্যই যেই কাজটা প্রত্যেক বছর করতে হবে তা প্রত্যেক বছর করতে হবে, যেটা প্রত্যেক 3 বছর করতে হবে এটা 3 বছরে করতে হবে, আবার যেটা 5 বছরে করতে হবে এটা কিন্তু 5 বছরে করতে হবে। এর জন্য আমি মনে করি আমাদের যে সমস্ত বাঙালি ভাই বোন আছেন তারা ম্যানুফ্যাকচারের যেই আপনার গাইডেন্সটা রয়েছে ফর বয়লার, ইলেকট্রিক বয়লার বলেন আর গ্যাস বয়লার বলেন, তাদের যেই ম্যানুফ্যাকচারের যেই নির্দেশাবলী রয়েছে এগুলো কিন্তু তাদেরকে অবশ্যই মান্য করতে হবে, কোয়ালিফাইড লোক দিয়ে যাতে অবশ্যই করা যায় 100%। আরেকটা যেটা দেখেছি আমরা অনেক সময় দেখেছি যে ওই শীতকালে আমরা মানে বাসা গরম হওয়ার জন্য আমরা অধিক সময় ধরে আমরা দরজা জানালা খুলে রাখি না, এটার কারণে কি মোল্ডের কোনো হতে পারে কেন? 100%, কারণ আমি যেটা বললাম যে ক্রস ভেন্টিলেশন, দেখুন আপনার এখন কিন্তু আপনাকে হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্রস ভেন্টিলেশন, আর নইলে আপনি যত ভালো রেডিয়েটার লাগান আন্ডার ফ্লোর হিটিং দেন ইয়োর হাউস ইজ গোয়িং টু কাম আপ উইথ দ্য ডিসক্রিমিনেশন। কিন্তু আমরা যখন ইংলিশ ফ্রেন্ডদের বাসায় যখন আমরা যাই তখন দেখি যে শীতকালে কোনো একটা জানলা তাদের খোলা সবসময়, এবং they know how to look after their house। কারণ দেখুন এখানে আমরা মনে করি যে জানলাটা খোলা থাকলে ইয়েস আপনার অবভিয়াসলি আপনার কিন্তু হিট লস হবে, কারণ আপনার জানলাটা খোলা, কিন্তু এটারও কিন্তু আপনি তো আনলিমিটেড টাইম খুলে রাখছেন না, এটারও কিন্তু আপনার উপকারিতা আছে। কারণ ইটস লাইক আপনাকে যদি বা আমাকে যদি কেউ গলার মধ্যে চেপে ধরে আমরা কিন্তু বাঁচবো না। আপনি যখন বাসাটাকে একেবারে বন্ধ রাখছেন এবং আপনি হিট আপনি প্রডিউস করছেন, তখন কি হবে আপনি দেখবেন যে পুরো সমস্ত জানলাগুলো ঘামায় যায়। কেন? কারণ হচ্ছে এর যে ধারণ ক্ষমতা, আপনি তাকে বেশি ধারণ ক্ষমতা দিচ্ছেন, এখন যে বেশি দেওয়ার কারণে সে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে পারছে না।
তো এক্স্যাক্টলি সেম কারণে এইগুলোই কিন্তু এই বাষ্পগুলো যখন আপনার দেয়ালে দেয়ালে জমবে এবং একের পর দিন জমতে জমতে তখন কিন্তু আপনার ওয়ালের মধ্যে মল্ট হবে, সিলিংয়ের মধ্যে মল্ট হবে, স্পেশালি সিলিং এবং ওয়ালের যে কর্নারটা। কারণ বাষ্পের ধর্ম, আপনি যখন পানিকে হিট করবেন বা আপনার তাপ হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাবে, তখন কিন্তু আপনার সিলিং এবং আপনি দেখবেন যে আপনার ফার্স্ট ফ্লোরের যদি আপনার দুইতলা বাড়ি হয়, ফার্স্ট ফ্লোরের সিলিংয়ের কর্নারগুলো সবসময় মল্ট হবে। এর অনলি কারণ হচ্ছে যে বাড়িতে আপনার ওয়ান অফ দ্য মেজর কজ যে বাড়িতে আসলে আপনার ক্রস ভেন্টিলেশন নেই, সে বাড়িতে অবশ্যই আপনি মল্ট দেখতে পারবেন। ধন্যবাদ। আপনি বিভিন্ন আলোচনার সময় আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমরা কখন বাড়ি কিনবো, আপনি সবসময় বলে থাকেন দিস ইজ দ্য রাইট টাইম, এটা বলে থাকেন। কেন বলেছি? কারণ আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা মানে গরমকালের থেকে শীতকালে যদি বাড়িটা কিনি একটু অনেক সময় দাম কম পাওয়া যায়, এবং সেই সুযোগটা আমরা নেওয়ার চেষ্টা। এখন শীতকাল আছে, আমরা সুযোগ নিব কিনা এই ক্ষেত্রে যদি একটু বলেন, যদি শীতকালে আমরা সুযোগ নিই তাহলে এটা সঠিক সময় কিনা, এবং যদি সঠিক সময় হয়ে থাকে তাহলে আমরা কী কী বিষয় একটু খেয়াল রাখবো, যদি এটা একটা প্রফেশনাল আপনার বাইরে গিয়ে যদি উত্তর দেন প্লিজ। দেখুন, দের ইজ এ নো রাইট টাইম ফর এনিওয়ান। সব সময় আপনি যখন রেডি, আপনি যখন মনে করছেন জীবনের প্রয়োজনে আপনার বাড়িটা দরকার, আপনি তখনই বাড়িটা কেনা উচিত। এখন কথা হচ্ছে যে শীতকাল আর গ্রীষ্মকাল, এটা ইজ এ মিথ, দের ইজ নাথিং ট্রুথ বিহাইন্ড ইট। আমি জানি না, প্রফেশনালি আমি দেখিনি কখনো যে আপনি যে কোনো সময় আপনি বাড়ি কিনতে পারেন। এটা যখন আপনার সময় তখন আপনি কিনতে পারেন। এখন কথা হচ্ছে যে বাড়ি কেনার সময় কি খেয়াল রাখতে হবে। দেখুন, বাড়ি কেনার সময় খেয়াল রাখতে হবে, আমি সবসময় বলি কোনো বাঙালি ভাই বোন, আমার কাছে কষ্ট হয়, আমি কষ্ট পাই কেউ যদি গিয়ে ওভার প্রাইস দিয়ে বাড়ি কেনে। ভাই, ইট ইজ নট এ কম্পিটিশন। এখানে এমন না যে আপনি শনিবারে 50টা মানুষ আসছে বাড়ি দেখতে, আপনাকে ওই বাড়িটাই কিনতে হবে। দ্যাট ইজ নট, ইট ইজ এ টেকনিক ফর দ্য সেলার। আর এখানে যারা প্রফেশনালি সেলিং প্রফেশনে আছেন, যে যারা বাড়িগুলো আমরা যেটাকে ট্র্যাডিশনালি স্টেট এজেন্ট বলি, তারা শনিবারে প্রত্যেকটা মানুষকে নিয়ে যায়। কারণ হচ্ছে তাদের তো সপ্তাহে প্রতিদিন যাইতে হচ্ছে না, দে ক্যান সেভ দেয়ার টাইম, আর ওই টাইমে তারা অন্য কিছু করতে পারে। তখন এটাকে আমরা কি করছি, আমরা মনে করছি যে একটা বাড়ি দেখতে আসছে 50 জন মানুষ, তার মানে আমাকে এই 400,000-এর বাড়িকে 450,000, 420,000 দিয়ে কিনতে হবে। ইট ইজ এ আনহেলদি কম্পিটিশন, এটা করা উচিত না। ডোন্ট বি এ মোটিভেটেড বায়ার। আপনার যদি পছন্দও হয়, ডোন্ট গো ওভার। আমরা সবাই যদি না যাই তাহলে কিন্তু এই যে আননেসেসারি অ্যাডভান্টেজগুলো বড় বড় কর্পোরেশন বা আপনি দেখবেন যে এখন ম্যাক্সিমাম বাড়ি বিক্রি করছে বিভিন্ন কোম্পানি। তার মানে কি, তারা একটা সময়ে বাড়িগুলো বিক্রি করে দে আর মেকিং মানি, যখন আবার ভালো সময় আসবে তারা আবার ক্রয় করবে। তার মানে হচ্ছে যে উই ডোন্ট ওয়ান্ট টু বি এ মোটিভেটেড বায়ার, আমরা মোটিভেটেড সেলার খুঁজবো যার আসলে টাকার প্রয়োজন, এবং ওই বাড়িগুলোই আমরা কিনবো। তখনই কিন্তু আমরা বেস্ট বাড়িগুলো সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবো। ধন্যবাদ। আমরা অনেক অনুষ্ঠানে আপনার মাধ্যমে একটা জেনেছি যে নতুন যে বাসাগুলো রেগুলেশন আছে সব কিছুর একটা ভ্যালু একটা করে, এবং ধরেন ইনসুলেশন ক্ষেত্রে অনেক রেগুলেশন আসছে এবং এগুলো ফলো করে আমাদের বাড়ি বানাতে হয়। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা যে বাড়িগুলো কিনি ওটা পুরনো হয়তো 100-150 বছর পুরনো, তখন ওই সময় ডিফারেন্ট ক্যাভিটি ছিল আর কি। এখন ওগুলো কনসিডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওগুলোর ক্ষেত্রে মানে কন্ডাক্টিভগুলো ধরেন ওরকমভাবে গরম হয় না বা ঠান্ডা একটু বেশি হয়। এখন বাড়ি কেনার ক্ষেত্রে ওই বিবেচনা করা উচিত কিনা যে ওরকম তার যেই ক্যাভিটি ওয়ালগুলো ওগুলো বিষয়টা বিবেচনা আনা উচিত কিনা, বা ওগুলো কীভাবে বুঝবে কেনার সময় একটু? দেখুন, এখানে বাড়ি কেনার ক্ষেত্রে হয়তো টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো অনেকে হয়তো বুঝবেন না যদি ডিটেল আপনার ভ্যালুয়েশন রিপোর্টে যদি ডিটেল না থাকে। আর প্রাইস ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা সচরাচর এই ডিটেলটা দেখি না। তবে হ্যাঁ, অবশ্যই স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন এবং নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন এইটা দেখতে হবে আমাদের দর্শকদেরকে। যখনই নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন দেখেন তখন কিন্তু আমি মনে করি আমাদের ওই বাড়িটা গো হেড করা উচিত না। স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেহেতু যে বাড়িগুলো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে অথবা পরে বানানো হয়েছে, এগুলোতে অনেকগুলোতেই আছে। আমরা এখন যে নতুন যে নিয়ম আছে, নর্মাল আমি বলবো না, নতুন যে নিয়ম আছে এই নিয়মে কিন্তু বিল্ড করা না, এগুলো তখনকার নিয়মে বিল্ড করা। নাথিং রং উইথ দোজ হাউসেস, বাট আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে ইজ ইট এ স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন অর এ নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন। তো নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন যদি হয় সেক্ষেত্রে আমি মনে করি আমাদের বাঙালি ভাই বোন অবভিয়াসলি তাদের যদি ওইটাই তাদের সাধ্যের মধ্যে হয় নিতে পারে, বাট আমাদের সাজেশন হচ্ছে নেভার এভার গো ফর এ নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন।
আপনার এখানে নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশনের ক্ষেত্রে মর্গেজ পেতেও সমস্যা হয়, রিসেল ভ্যালুতেও সমস্যা হয়, বাড়ির দাম ওই রকম বাড়ে না। তাই আমি মনে করি যে সমস্ত বাঙালি ভাই বোন এই আয়ন টিভির এই প্রোগ্রামটা নিয়মিত উপভোগ করেন, তারা কিন্তু আমি তাদেরকে পরামর্শ দিব যে অলওয়েজ বাই এ স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন অ্যান্ড ক্যাভিটি কনস্ট্রাকশন। জি, আপনার এই টার্মটা আমি ধরতে চাচ্ছি কারণ আপনি সুন্দর এটা বলেছেন, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড। এবং কেন এটা বলেছি, কারণ আমাদের অনেক দর্শক এবং অনেকে যেটা বলেছে যে ওনারা দেখা যাচ্ছে যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এবং প্রায় তারা অলমোস্ট হচ্ছে আর কি, যে সব কিছু হয়ে এবং কমপ্লিশনের প্রায় কাছাকাছি চলে আসছে এবং কিছু একটা হয়তো ভ্যালুয়েশনের বাকি আছে, তখন তারা জানতে বলে যে নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন। এটা আগে কিভাবে জানা যায়? এটা কোনো দেখুন, এটা আসলে এথিক্যাল না। অনেক এজেন্সি আছেন এই কাজটা করে থাকেন, নট মেনি, বাট ডিসক্রিপশনে কোনো বাড়ি বিক্রি করতে গেলে অবশ্যই এটাকে ডিক্লেয়ার করতে হবে এটা কি স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন না নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন। কারণ স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশনের বাড়ি যদি 400,000 হয়, নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশনের বাড়ি কখনোই এটা 360 বা 350,000-এরও বেশি হবে না। তাই এখানে একটা বিরাট একটা দামের একটা তারতম্য থাকে এবং এটা না ডিক্লেয়ার করে কোনো এজেন্সি আসলে বাড়িটা মার্কেটিং করা উচিত না। কেউ যদি আনএথিক্যালি করে থাকে এটা আসলে এটা একটা অপরাধ। জি, ধন্যবাদ। দর্শকদের আপনাদের মধ্যে আরেকটু জানতে চাচ্ছি যে আমরা বলেছি যে শীতকাল, গ্রীষ্মকাল, এবং আপনিও বলেছেন যে রেসে নামা উচিত না। এবং জি, সরি, আমি একটু কল নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই সাহেব, আমি ডক্টর দুর্নীতাকে বলছিলাম। জি বলেন। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো। আমি জানতাম চাইছিলাম, আমার একটা বাড়ি আছে, দোকান বা একটা বাসার, জি, এটা 70 হাউস, কিন্তু দুই ওখানের মাঝখানে ফাঁকা জায়গাটা কম। আমরা মুবই এইখানে একটা ওয়াল লাগিয়ে যেমন ডেমিজ হয়ে গেছে কি, আর কিছু দিছে মল্ট হয়ে গেছি। তো দেখি আমরা তো রুফ আনিয়া চেক করাইলাম, রুফও আনিয়া পয়লা আপনি কিছু কাম করাইছিলাম যে মনে হয় থাকে এটা আগে যে চিমনি থাকে। জি, মানুষের যে আগে ঘর থাকি আগুন জ্বালাইতে একটা আর কি। জি, চিমনি প্রেস। তো ওখানে কিছু বল করা নষ্ট হয়ে গেল, এবারে আমরা রুফ পর্যন্ত চেঞ্জ করছি। এখন রুফ চেঞ্জ করিয়াও দেখা যায় স্টিল ও একটা ওয়ালও ওবারটা কি মানে ভিতরেটা কি স্টিল লাগে যেমন পানিটা। তো লাস্ট ইন্স্যুরেন্সের পিপুল আসলা গত সপ্তাহে, আর ওখানে পানি পড়ছিল, তো আমি ওটা দেখাইছি। ও তাই কইলা এটা কইলা ড্রাই ভিতর ওয়াল। আমি কইলাম তিল এখানে ই যে বিজাল লাখানি হয়, কইলো ড্রাই ওয়াল এটা কোন সময় আপনার নষ্ট হয়ে গেছে, পুরান হয়ে গেলে ওয়াল প্লাস্টার নষ্ট হয়ে গেছে। প্রশ্নটা একটু যদি আমাদের বলার সুবিধা হয়, আপনার প্রশ্নটা কি? এখন কইতেন টাইম যে নেক্সট সময় আপনি করবা, ডেকোরেশন করবা, ওই সময় করলেও ঠিক আছে। এখন এটা কিতা করা যাইতো, ওটা তো জানবার লাগিয়ে আমি। জি, ধন্যবাদ। জি, আপনার যদি রুফে আর দেখুন পানির যদি যাওয়ার কোনো জায়গা না থাকে, তার মানে হচ্ছে আপনার সমস্যাটা অন্য কোনো জায়গায়। যে এখন কথা হচ্ছে যে যেহেতু আপনার রুফটা সিলিং, এটাকে আমরা ওয়াটার সিল বলে থাকি, ওয়াটার সিল যদি থাকে তার মানে হচ্ছে বাইরে থেকে পানি ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়ত যে সোর্স অফ আপনার ড্যাম্প হতে পারে, এটা হচ্ছে যে আপনার যে প্লাম্বিং বা হিটিং সিস্টেমের যে পাইপ ওয়ার্কগুলো, এগুলোতে যদি লিকিং থাকে তাহলেও হতে পারে। কিন্তু কোনো এক্সপার্ট যদি আপনাকে বলে থাকে যে আপনার ভিতরের ওয়ালটা কোনো এক কারণে ভেজা ছিল, এখন এটা ড্রাই হচ্ছে, বা এটার কারণে এটাও হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই ক্ষেত্রে আমি মনে করি প্লাস্টারটাকে উঠিয়ে নতুন করে প্লাস্টার করে দেখতে পারেন। তারপরও যদি আসে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে একটা সার্ভে করে দেখতে হবে যে সোর্স অফ ওয়াটারটা কোন জায়গা থেকে আসছে এবং যে কারণে ড্যামেজটা হচ্ছে। ওয়াটার ছাড়া কিন্তু এই যে ড্যামেজটা আপনি বললেন এটা হওয়ার কথা না। এটা পূর্বের কোনো আগে যে লিক ছিল তা থেকে হতে পারে, বাট বছরের পর বছর এই জিনিসটা আগের পুরনো লিক থেকে হওয়ার কথা না। তাই আমি মনে করি একজন বিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে বা সার্ভেয়ার দিয়ে আপনার সার্ভে করানো উচিত। ধন্যবাদ। আমি একটু সম্পর্কের প্রশ্ন করি, যেহেতু আমাদের দর্শক করেছেন যে
উনি বলেছে একটা সেমি ডিটাচ হাউস, এবং যদি এটা যদি পার্টি ওয়ালে যদি হয়ে থাকে এবং যদি দেখা যাচ্ছে যে ওনার কারণে হচ্ছে না, হয়তো বা পাশে যদি হওয়ার সম্ভাবনা খুবই কম, এরকম হয় কিনা, হয়তো বা নেইবারের হ্যাঁ, থেকে কিছু হতে অবশ্যই পারে। অবশ্যই হতে পারে। দেখুন আমি প্রবলেমটা মনে করছি আমার জায়গায়, কিন্তু আসলে প্রবলেমের অরিজিনটা বা স্টার্টিং পয়েন্ট অফ প্রবলেম ইজ নট ইন মাই হাউস। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ওনাকে বা ওনার মতো যারা এই প্রবলেমটার মধ্যে আছে তাদেরকে কিন্তু ইন্স্যুরেন্সকে ইনভলভ করতে হবে এবং দে নিড টু ইন্সপেক্ট দ্য হাউস। কারণ হচ্ছে আপনার ওয়াটার কিন্তু এটাকে লং টার্ম রাখলে কিন্তু আপনার ওনার স্ট্রাকচারও ড্যামেজ হয়ে যাবে, বা মানে যারা আছেন। তো নট নেসেসারি যে আপনার বাসায় ড্যামেজটা হচ্ছে দ্য স্টার্টিং পয়েন্ট উইল বি ইয়োর হাউস, নেক্সট ডোর নেইবারও হতে পারে, আমার মানে আপনার রুফে না হয়ে তার রুফে হতে পারে। পানির ধর্ম হচ্ছে উপর থেকে নিচের দিকে যাওয়া, বুঝতে পারছেন? তো এখন কোনো এক জায়গায় আপনার পানিটা আসছে যার কারণে ওয়াল পর্যন্ত পৌঁছতে পারছে। তা আমি মনে করি যে সেমি ডিটাচ যেহেতু বাইরের বাসা এবং অনেক মানুষের এরকম সেম বাসা থাকতে পারে, তাদেরকে কিন্তু অবশ্যই ইন্সপেক্ট করতে হবে এবং দেখতে হবে অরিজিনটা কোথায়, পানিটা আসলে আসতেছে কোথায়। ইজ ইট এ রেইন ওয়াটার বা আউটসাইডের পানি, নাকি তার যে হিটিং এবং প্লাম্বিং সিস্টেম আছে সেই সিস্টেমের পানি, এটা জানতে হবে। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের দেখা হবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছিলাম কোনো অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে কিনা এই হাউজিং শর্টেজের জন্য। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে কখন বাড়ি কেনার সময় আসলে শীতকালে কিনা, এবং আমরা বলেছি যে কোনো সঠিক সময় যখনই আপনি প্রস্তুত তখনই সঠিক সময় বাড়ি কেনার ক্ষেত্রে। এবং আমাদের ভাইও প্রশ্ন করেছিল যে ড্যাম্প নিয়ে আমরা আলোচনা করেছিলাম, উনি একটা ড্যাম্প নিয়ে সমস্যা। তো আশা করি আমরা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দেখা হবে ডিসেম্বর মাস, বিজয়ের মাস। এই বিজয়ের সবাইকে সালাম জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করি। খোদা হাফিজ।